আচ্ছা, সো কেমিস্ট্রিতে আমরা যে চ্যাপ্টারটা দেখতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল। অ্যান্ড চ্যাপ্টার 4-এ আমরা এর আগের দিন দেখে আসছি যে কিভাবে আমরা একটা পিরিয়ডিক টেবিলে কোনো একটা এলিমেন্টকে লোকেট করতে পারি, মানে একটা পিরিয়ডিক টেবিলে কোন এলিমেন্টটা কোথায় আছে সেটা কিভাবে বের করা যায়। অ্যান্ড দেন আমরা দেখাইছিলাম যে কিছু পিরিয়ডিক প্রপার্টিজ আছে। ওকে, সো সেই পিরিয়ডিক প্রপার্টিসগুলো আমরা ডিসকাস করতেছিলাম। অ্যান্ড তাদের মধ্যে হচ্ছে 1 নাম্বার পিরিয়ডিক প্রপার্টিস ছিল, যারা আগের ক্লাস করো নাই আমি বলবো যে একটু ওই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা। যদি আজকের জিনিসপত্র ওইটার সাথে খুব বেশি ডিপেন্ডেন্ট না, তোমরা বুঝতে পারবা আর কি, জাস্ট যদি বুঝো যে হ্যাঁ স্যার ভিডিও কোথায় দেন? ভিডিও হচ্ছে ইউটিউবে দেওয়া হয়, আমি একটা প্লেলিস্ট বানানো আছে, ওইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে পাওয়া যাবে। ঠিক আছে, আমি ওইটা ক্লাস শেষে দিচ্ছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে তোমার আমরা এখানে হচ্ছে কিছু পিরিয়ডিক প্রপার্টিস পড়তেছিলাম। ওকে, পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারে আমরা হচ্ছে কিছু পিরিয়ডিক প্রপার্টিস পড়তেছিলাম। আমরা পিরিয়ডিক প্রপার্টিস বলতে বুঝি যে যেই প্রপার্টিগুলো হচ্ছে বারবার রিপিট করে, মানে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে যেই প্রপার্টিগুলো হচ্ছে চেঞ্জ হয়। সো সবার ফার্স্টে সবচেয়ে এলিমেন্টারি যে পিরিয়ডিক প্রপার্টিটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অর অ্যাটমিক সাইজ, মানে কোন অ্যাটমের সাইজ কত বা কোন অ্যাটমটা কার থেকে বড় বা ছোট ইটসেট্রা কীভাবে আমরা ডিটারমাইন করব। তো এটা হচ্ছে সবচেয়ে এলিমেন্টারি পিরিয়ডিক প্রপার্টি। তো এটার ব্যাপারে আমরা বলছিলাম যে একটা পিরিয়ডে আমরা যদি লেফট থেকে রাইটে যাই, এখানে লেখো এটা হচ্ছে ধরো একটা পিরিয়ড 1 বা পিরিয়ড 2, যে কোনো একটা পিরিয়ড। তো এই পিরিয়ডে আমরা যদি ধরো লেফট থেকে রাইটে যাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরো লেফট থেকে রাইট সিম্বল। তো একটা পিরিয়ডে আমরা যখন লেফট থেকে রাইটে যাব তখন আমাদের অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস হচ্ছে আস্তে আস্তে ডিক্রিজ হবে, মানে কমে যাবে। ওকে, অ্যাটমিক সাইজ মানে হচ্ছে পরমাণুর আকার। তো এটা আস্তে আস্তে সাইজটা ডিক্রিজ হবে, সাইজ ডিক্রিজেস আর রেডিয়াস ডিক্রিজেস, মানে তুমি একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হবে। এটা আমরা লাস্ট ক্লাসেও দেখাইছিলাম। অ্যান্ড এটাও বুঝতেই পারতেছো যে রাইট থেকে লেফটে আসলে তাহলে এটা ইনক্রিজ হবে, মানে আমি যদি রাইট থেকে লেফটের দিকে আসি, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, আমরা যদি একটা পিরিয়ডে রাইট থেকে লেফটের দিকে শিফট করি তখন অ্যাটমিক সাইজ হচ্ছে ইনক্রিজ হয়। সো এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। এটার রিজন কি, মানে একটা পিরিয়ডে কেন লেফট থেকে রাইটে গেলে সাইজ ডিক্রিজ হয় অ্যান্ড রাইট থেকে লেফটে আসলে কেন সাইজ ইনক্রিজ হয়, সেটার রিজনটা আমরা একটু দেখি। এটা আমাদের সিকিউতে কোশ্চেন হিসেবে আসতে পারে যে এক্সপ্লেন ওয়াই সালফার ইজ স্মলার ওয়াই সালফার ইজ স্মলার দেন ফসফরাস, এরকম একটা কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, সো আমরা ওইগুলো পরে ডিসকাস করব, আগে হচ্ছে আমরা এখানে রিজনটা দেখি। তো এই রিজনটা আমি লাস্ট ক্লাসে একবার মেনশন করছিলাম, কিন্তু আমি আজকে আবারও এক্সপ্লেন করে বলতেছি। রিজন হচ্ছে যে আমরা যখন একই পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই তখন আমাদের কিন্তু লাস্ট অরবিটে কিছু ইলেকট্রন অ্যাড হয়, রাইট? সো এটা একটু দেখাই। ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে সোডিয়াম। তো আমরা জানি সোডিয়ামের হচ্ছে এরকম সাইডে তোমার 3টা অরবিট। আমি এখানে সোডিয়াম অ্যাটমটা ড্র করি, এটা হচ্ছে ধরো ফার্স্ট অরবিট, তারপর এটা হচ্ছে সেকেন্ড অরবিট। ওকে, আর এরপর হচ্ছে আর একটা। ওকে, 3টা অরবিট আছে সোডিয়ামের। তো সোডিয়ামের 3টা অরবিট যদি থাকে তাহলে আমরা ওইটার ইলেকট্রনিক কনফিগারেশনও জানি, এগুলো আমাদের লাস্ট চ্যাপ্টারে পড়া যে কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। সেটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, এই জায়গাটা। আর এখানে হচ্ছে ফার্স্টেরটায় সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম। সো সোডিয়াম হচ্ছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, রাইট? সো এখানে থাকবে 1s2, 2s2, 2p6, 3s1। ওকে, সো ফার্স্টের অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন, এই একটা, এই একটা, 2টা। পরের অরবিটে হচ্ছে টোটাল 8টা ইলেকট্রন, 2 + 6। সো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর লাস্ট অরবিটে হচ্ছে একটা ইলেকট্রন,
এই হচ্ছে একটা ইলেকট্রন। সো এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাটম, এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম। আমরা সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়ামের মধ্যে কম্প্যারিজনটা করব। আচ্ছা, তো সোডিয়াম অ্যাটমে আমাদের পজিটিভ চার্জ কয়টা আছে? সোডিয়াম অ্যাটমে পজিটিভ চার্জ কয়টা? পজিটিভ চার্জ হচ্ছে 11টা, তাই না? কারণ সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, অ্যাটমিক নাম্বার মিনস হচ্ছে নাম্বার অফ প্রোটনস। ওকে, সো এখানে হচ্ছে 11টা পজিটিভ চার্জ আছে, প্রোটনস হচ্ছে পজিটিভলি চার্জড। আর এখানে নেগেটিভ চার্জ কয়টা আছে? 11টা, বিকজ ইলেকট্রনও 11টাই, বুঝা গেছে? কিন্তু এখানে কোনো মানে, আর এখানে হচ্ছে এক্সট্রা তোমার 12টা নিউট্রন আছে, বাট আমাদের নিউট্রনের তো কোনো চার্জ নেই, আমরা শুধু চার্জড জিনিসপত্রগুলো নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, তো এখানে দেখো দুইটার ভিতরে হচ্ছে 11টা পজিটিভ, এটার ভিতরে হচ্ছে 11টা পজিটিভ চার্জ আর 11টা নেগেটিভ চার্জ। আচ্ছা, এবার সোডিয়াম কোন পিরিয়ডে সিচুয়েটেড? এটা একটু বের করো তো সবাই। এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। সোডিয়াম কোন পিরিয়ডে সিচুয়েটেড? সোডিয়াম হচ্ছে 3rd পিরিয়ডে সিচুয়েটেড, তাই না? 3, বিকজ ওই যে সোডিয়ামের তোমার 3টা অরবিট আছে, রাইট? 3টা অরবিট, মানে এই যে লাস্ট নাম্বারটা কি 3, দ্যাটস ওয়াই এটাই পিরিয়ড। আর সোডিয়ামের গ্রুপ নাম্বার কত? 1, রাইট? সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্টে হচ্ছে একটা এস থাকে, তো আমরা দেখে আসছিলাম লাস্টে এস থাকলে সেটা হচ্ছে ওর যে এসের উপর যে নাম্বারটা, এই যে 1, এটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার, সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার, গ্রুপ হচ্ছে 1। ফাইন, এখন আমরা একই পিরিয়ডে এক ঘর রাইটে শিফট করব। তো এক ঘর রাইটে শিফট করলে আমরা কোন পজিশনটা যাব? আমরা যদি একই পিরিয়ডে থাকি তাহলে আমাদের পিরিয়ড নাম্বার হচ্ছে 3rd, আর আমাদের গ্রুপ নাম্বার তখন কত হবে? 2, বিকজ আমরা এক ঘর রাইট সাইডে শিফট করতেছি। মানে এখানে দেখাই, আমি ওই পিরিয়ডিক টেবিলটা একটু নিয়ে আসি, ওয়েট। সো আমাদের পিরিয়ডিক টেবিল হচ্ছে দেখতে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। অ্যান্ড এই পিরিয়ডিক টেবিলে দেখো যে আমাদের এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2। অ্যান্ড আমরা এখান থেকে যখন এক ঘর রাইটে শিফট করতেছি আমরা পিরিয়ড 3rd-এর গ্রুপ 2-তে আসতেছি। অ্যান্ড এইখানে কোন এলিমেন্টটা আছে? ম্যাগনেসিয়াম। আচ্ছা, এখন দেখো যে এখানে এক ঘর রাইটে শিফট করাতে আমার অ্যাটমিক স্ট্রাকচারে কি চেঞ্জ আসছে। আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখাই, ম্যাগনেসিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস। আর এখানে হচ্ছে ওই যে আগের মতো জাস্ট আগের স্ট্রাকচারটাই আমরা কপি করি, ঠিক আছে? এই আগের পেজে যে স্ট্রাকচারটা আঁকছি সেটাকেই আমি কপি করি, জাস্ট এখানে ইলেকট্রন বেশি আর একটা প্রোটন বেশি। সো এখানে হচ্ছে আমার 12টা ইলেকট্রন, সো আমি এই যে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইখানে পজিটিভ চার্জ কয়টা? আফসানা বলো, এখানে পজিটিভ চার্জ কয়টা? 12টা। হ্যাঁ, পজিটিভ চার্জ হচ্ছে 12টা। আর নেগেটিভ চার্জ কয়টা তাহমিদ বলো তো? নেগেটিভ চার্জও 12টা। হ্যাঁ, 12টা। ফাইন। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুইটাই এক বেড়ে গেছে। আচ্ছা, তো এখন তোমার অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো দেখা যায় এইখানেও অ্যাট্রাকশনটা আছে। ওকে, এখানে একটা অ্যাট্রাকশন আছে দেখেই ইলেকট্রনগুলো এরকম অরবিটে রোটেট করতেছে। ওকে, মানে প্রোটনগুলো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে দেখেই তারা এইভাবে রোটেট করে। ক্লিয়ার? এইখানেও অ্যাট্রাকশন আছে, বাট এইখানে অ্যাট্রাকশনটা আরও স্ট্রং, কারণ এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুইটাই কি বেড়ে গেছে না? সো চার্জ যত বেশি তত অ্যাট্রাকশনটা বেশি হয়। সো অ্যাট্রাকশনটা বেশি হওয়ার কারণে আমি যদি দেখাই যে এখানে অ্যাট্রাকশনটা বেশি হওয়ার কারণে এই পুরা অ্যাটমটা
একটু ছোট হয়ে আসবে, মানে এত জোরে অ্যাট্রাক্ট করবে যে ওর ওভারঅল সাইজটা কমে আসবে। ঠিক আছে, সো আমি এখানে একটা একটা করে দেখাই। ওয়েট, যেমন ফার্স্টে এইটাকে অ্যাট্রাক্ট করলো, তো তখন এই যে এটা ছোট হয়ে আসবে। এরপর আরও অ্যাট্রাকশন সবগুলোর জন্য, অ্যাট্রাকশন হওয়ার জন্য এই পুরা স্ট্রাকচারটা কিছুটা তোমার ছোট হয়ে আসবে আর কি। সো এইভাবে তুমি যত লেফট থেকে রাইটে যাবা, তুমি কিন্তু একই পিরিয়ডে থাকতেছো, তাই না? তুমি এই যে পিরিয়ড 3-তে যত লেফট থেকে রাইটে যাচ্ছ, তোমার কিন্তু নাম্বার অফ অরবিট এইটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার কিন্তু নাম্বার অফ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুইটাই কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাইলে তোমার অ্যাট্রাকশনটা কি হবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। হ্যাঁ, সো এই অ্যাট্রাকশন ফোর্সটার জন্য পুরো অ্যাটমটা আস্তে আস্তে কি হবে, ছোট হবে, মানে যত তুমি লেফট থেকে রাইটে যাবে। ক্লিয়ার? তাহলে সোডিয়াম আর সিলিকনের মধ্যে কে বড়? সোডিয়াম আর সিলিকন? সোডিয়াম, তাই না? আবার ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনটা ছোট? ক্লোরিন। মানে যেটা রাইট সাইডে থাকবে সেটা ছোট, আর যেটা লেফট সাইডে থাকবে কম্পারেটিভলি সেটা কি বড়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এইখানে তোমার এই এক্সপ্লেনেশনটা একটু ফর্মালি লিখি, ঠিক আছে? তাহলে এটা মনে রাখা ইজিয়ার হবে। সো এক্সপ্লেনেশনটা হচ্ছে, in a certain period মুভিং ফ্রম লেফট টু রাইট, মানে একটা নির্দিষ্ট পর্যায়ে, মানে পিরিয়ড মানে হচ্ছে পর্যায়, আর মানে একটা নির্দিষ্ট বা একটা ফিক্সড পিরিয়ডে মুভিং ফ্রম লেফট টু রাইট, আমরা যদি বাম থেকে ডানে বা লেফট থেকে রাইটে মুভ করি, মুভিং ফ্রম লেফট টু রাইট increases number of positive and negative charges in an atom, positive and negative charges in an atom, in atoms, but no new orbit is added. মানে আমি একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাই, আমার কিন্তু নতুন কোনো অরবিট অ্যাড হবে না, কিন্তু চার্জ খালি বাড়তেই থাকবে। সো আলটিমেটলি আমার অ্যাট্রাকশনটা কি হইতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে রিজন যে কেন লেফট থেকে রাইটে গেলে সাইজটা কমে। অ্যান্ড এখানে লেখো অ্যাট্রাকশন ফোর্স ইজ প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক, প্রপোর্শনাল মানে হচ্ছে যে এটার সাথে রিলেটেড। অ্যাট্রাকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দি চার্জেস, মানে তোমার চার্জ, এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে এদের যে প্রোডাক্ট, ধরো 2 কেজি হচ্ছে এটা 12, তাই না? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, আবার সোডিয়ামের ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ দুইটাই হচ্ছে 11। সো এইটা অ্যাকচুয়ালি ওদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, মানে ওদের দুইজনকে তুমি যদি মাল্টিপ্লাই করো, গুণ করো, তারপর যে গুণফলটা আসবে সেইটার সাথে এটা প্রপোর্শনাল। তাহলে দেখো সোডিয়ামের জন্য আমার পজিটিভ চার্জ হচ্ছে 11টা আর নেগেটিভ চার্জও 11টা। সো আমার আলটিমেটলি এখানে কত আসতেছে ভ্যালুটা, 11 × 11 121। আর ম্যাগনেসিয়ামের জন্য আমার পজিটিভ চার্জ 12টা, নেগেটিভ চার্জও 12টা, সো প্রোডাক্টটা কত 144। সো এই যে না, ওইটা আমরা জাস্ট নাম্বারটা লিখবো, মানে এখানে চার্জ লিখবো না। ঠিক আছে, আচ্ছা। এখন এই দুইটার মধ্যে কোনটা বড়? এটা। তার মানে ম্যাগনেসিয়ামের কি হবে, অ্যাট্রাকশন ফোর্সটা বেশি। সো অ্যাট্রাকশন এটার জন্য হচ্ছে অনেক হাই, আর অ্যাট্রাকশন হাই মানে কি, ছোট হয়ে আসা, মানে জোরে টেনে ধরে রাখছে। সো সাইজ হবে কি এটার, স্মল আর কি। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি আমাকে গ্রুপে অ্যাড দিতে পারবেন? হ্যাঁ শিওর, এটা আজকে দিয়ে দিব ক্লাসের পর। আচ্ছা, এটা আমার হচ্ছে আইডি কোনটা পাবেন? তুমি আমাকে তোমার মানে আমার মেসেঞ্জার আইডিতে একটা নক দিও, আমি অ্যাড করে দিব। আমি মেসেঞ্জার আইডিটা দিয়ে দিচ্ছি মিটিংয়ে, এখন দিয়ে আপনার দিচ্ছি। আইডিটা? হ্যাঁ আমি দিচ্ছি এখানে। আপনার আইডি? হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি, ওয়েট। দেখো চ্যাটে চেক করো, এইখানে একটা নক দিলেই হয়ে যাবে। ঠিক আছে,
সো এখানে যেটা বললাম, সোডিয়াম হচ্ছে তোমার সোডিয়ামের ক্ষেত্রে প্রোডাক্টটা কম, তাই এখানে অ্যাট্রাকশনটাও কম, সাইজটা বড়। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা বেশি, সাইজটা ছোট। ঠিক আছে, এইভাবে তুমি এটা এক্সপ্লেন করে লিখবা। আচ্ছা, এবার আসি অ্যাটমিক সাইজ আর রেডিয়াস। অ্যাটমিক সাইজ আর রেডিয়াস এটা তোমার গ্রুপের সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, সো দেখা যাক গ্রুপের সাথে এটা কীভাবে চেঞ্জ হয়। মানে তুমি যদি একটা সেম গ্রুপে উপর থেকে নিচে নামো, ফর এক্সাম্পল ওই যে আমরা তোমার পিরিয়ডিক টেবিলটা দেখাইছিলাম সেখানে দেখাই। হ্যাঁ, সো এখানে একটা সেম গ্রুপে তুমি যদি উপর থেকে নিচে নামো তখন কি হবে দেখো। ধরো তুমি গ্রুপ 1-এর কথা চিন্তা করো। ঠিক আছে, আমরা এখানে গ্রুপ 1টা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সো দেখো এই হচ্ছে আমাদের গ্রুপ 1। আমি এখানে দেখাই, এই হচ্ছে গ্রুপ 1। তো আমি যদি গ্রুপ 1-এ উপর থেকে নিচে নামি, একদম উপরে এটা হচ্ছে পিরিয়ড 1, তারপর হচ্ছে পিরিয়ড 2, তারপর পিরিয়ড 3, তারপর হচ্ছে পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6, পিরিয়ড 7। আচ্ছা, তো একটা গ্রুপে উপর থেকে নিচে নামলে কিভাবে চেঞ্জ হয়, মানে কীরকম চেঞ্জ আসে অ্যাটমিক সাইজে, সেইটা আমরা দুইটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। ফর এক্সাম্পল আমরা লিথিয়াম আর সোডিয়াম নিয়ে কাজ করে দেখি। ঠিক আছে, আচ্ছা লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s1, ক্লিয়ার? আচ্ছা, আর সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? সোডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s1। দুইটারই এই যে লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন? একটা, রাইট? এর জন্য ও গ্রুপ 1-এ আছে, তাই না? আসলে গ্রুপ নাম্বারটা কিন্তু লাস্ট অরবিটের ইলেকট্রন নাম্বার কাইন্ড অফ ইন্ডিকেট করে, বাট সব সময় না। ওকে, আচ্ছা যাই হোক, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার ক্ষেত্রেই হচ্ছে লাস্ট অরবিট ইলেকট্রন একটা। তো আমরা ফার্স্টে লিথিয়ামের স্ট্রাকচারটা ড্র করি। দেখো, সো এটা হচ্ছে সাপোজ লিথিয়ামের নিউক্লিয়াস, অ্যান্ড দেন দিস ইজ ফার্স্ট অরবিট অ্যান্ড দিস ইজ সেকেন্ড অরবিট। এখানে আমরা দুইটা অরবিট ড্র করলাম। আচ্ছা, লিথিয়ামের নিউক্লিয়াস এটা, আর এটা হচ্ছে লিথিয়ামের তোমার ফার্স্ট অরবিট। ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন আছে, 1 আর 2, আর সেকেন্ড অরবিটে হচ্ছে একটা ইলেকট্রন আছে, 1। আচ্ছা, এইটার জন্য পজিটিভ চার্জ কয়টা? এখানে পজিটিভ চার্জ কয়টা? তিনটা। আর নেগেটিভ? নেগেটিভও 3টা, ফাইন। আচ্ছা, এবার সোডিয়ামের জন্য দেখি। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সোডিয়াম কিন্তু পিরিয়ড নাম্বার 3-তে, তার মানে ওর কয়টা অরবিট থাকবে? 3টা, তাই না? পিরিয়ড 3 মানে হচ্ছে ওর অরবিট নাম্বার হচ্ছে 3। এখানে এই যে এটা ছিল পিরিয়ড 2, তাই না? এই যে দেখো লিথিয়াম হচ্ছে পিরিয়ড 2-তে ছিল, তাই এখানে কয়টা অরবিট ক্রিয়েট হয়েছে নিউক্লিয়াসের চারপাশে? 2টা। বাট সোডিয়ামের পিরিয়ড নাম্বার কত? 3। সো সোডিয়ামের চারপাশে কয়টা অরবিট থাকবে? 3টা অরবিট। আচ্ছা, সো এই অরবিটগুলা অ্যাকচুয়ালি মানে অনেক দূরে দূরে থাকে। মানে দেখা যায় এই হচ্ছে ফার্স্ট অরবিট এটার মতো সেম ডিস্টেন্সে আছে, তারপরের অরবিটটা এটার মতো সেম ডিস্টেন্সে আছে, 2 নাম্বার। কিন্তু তুমি যখন উপর থেকে নিচে নামতেছো, এখানে কি কমপ্লিটলি নতুন একটা অরবিট অ্যাড হয়ে যাইতেছে, তাই না? বুঝতে পারছো? এখানে কি কমপ্লিটলি নতুন একটা অরবিট ফর্ম হয়ে গেছে, তাহলে এটার সাইজ কি অনেক বড় হবে না? বুঝতে পারছো? এখানে যদিও এখানে কিন্তু চার্জের অ্যামাউন্ট বেশি, কিন্তু মানে এখানে একটা ব্যাপার আছে, আমি বলি যে এখানে পজিটিভ চার্জ কয়টা? এখানে পজিটিভ চার্জ হচ্ছে 11টা, নেগেটিভ চার্জ হচ্ছে 11টা। হ্যাঁ, এখন বলি, এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, এটা যে শুধু চার্জের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে তা না, এটা ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করে। ডিস্টেন্স যত বেশি দুইটা চার্জের মধ্যে, তত ফোর্সটা তত কম। বুঝতে পারছো? মানে
এইখানে আমার যে 11টা ইলেকট্রন তারা হচ্ছে এইভাবে আছে এখানে হচ্ছে 1 হচ্ছে 2 তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 10 আর হচ্ছে 11। তো এখানে দেখো চার্জ যদিও বেশি আছে বাট ওদের মধ্যে ডিস্টেন্সগুলো কি অনেক বেশি না? এই যে একদম বাইরের ইলেকট্রনটা অনেক দূরে আছে না, বুঝতে পারছো? সো ডিস্টেন্স যত বেশি তত আমার ফোর্স কম। মানে এটাও লিখে রাখো, ফোর্স যেমনভাবে তোমার চার্জের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, মানে ফোর্স যেমনভাবে হচ্ছে পজিটিভ চার্জ ইন্টু নেগেটিভ চার্জের উপর ডিপেন্ড করে, পজিটিভ ইন্টু নেগেটিভ চার্জ, সিমিলারলি ফোর্সটা তোমার ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করে। এই আর দিয়ে হচ্ছে আমরা ডিস্টেন্স বোঝাচ্ছি, অ্যান্ড এটা দেখাচ্ছে যে ডিস্টেন্সটা যত বেশি ফোর্সটা তত তাড়াতাড়ি কমে যায়। এখানে একটা সিম্বল আছে, এটা হচ্ছে প্রপোর্শনালিটি সাইন। ওকে, মানে হচ্ছে এই পজিটিভ নেগেটিভ চার্জের প্রোডাক্টটা যত বড় হবে ফোর্সটাও তত বড় হবে, আর 1/r² যত বড় হবে ফোর্সটাও তত বড় হবে। এখন 1/r², একটা ফ্র্যাকশন বড় হয় কখন? যখন তার ডিনোমিনেটর ছোট হয়, তাই না? সো r² যত ছোট হবে, মানে ডিস্টেন্স যত ছোট হবে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের, তত ফোর্সটা বেশি। আর ডিস্টেন্স যত বেশি হবে, মানে আর যত বেশি ডিস্টেন্স যত বেশি ফোর্স তত কম। ওকে, সো এটা জাস্ট এইখানে যা লিখছি এইভাবে মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এটা বুঝছো যে ডিস্টেন্সটা বেশি হলে ফোর্সটা কমে যায়। তো একটা গ্রুপে আমরা যখন উপর থেকে নিচে আসি তখন এখানে কি ফোর্সটা কমে গেছে না? বুঝতে পারছো? সো ফোর্সটা কমে গেলে ওদের অ্যাট্রাকশনটা কি অনেক লুজ হবে না এটার থেকে? আর এখানে কি নতুন একটা পুরো অরবিট অ্যাড হয়েছে না? সো ওভারঅল আমার অ্যাটমের স্ট্রাকচারটা কি হবে? অনেক বড়। সো লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে ডেফিনেটলি সোডিয়াম বিগার। সো আমরা এখান থেকে কি কনক্লুশন দিতে পারি? জেনারেল কনক্লুশনটা কি হবে? যে একটা গ্রুপে আপ থেকে ডাউনে যদি আমরা মুভ করি অ্যাটমের সাইজ আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? আর উল্টাটাও ট্রু, যে নিচ থেকে উপর উঠলে আস্তে আস্তে ছোট হয়। এটা বোঝো নাই কেউ আসো? যদি কারো কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কনক্লুশনটা লিখি। কনক্লুশনটা হচ্ছে যে একটা গ্রুপে আমি যদি আপ টু ডাউন, টপ টু বটম মুভ করি, এটা হচ্ছে একটা গ্রুপ, ফিক্সড গ্রুপ। সো আমি এখানে আপ থেকে যখন ডাউনে যাচ্ছি তখন আমার মানে অ্যাটমিক সাইজ, মানে পরমাণুর আকার ইনক্রিজেস। মানে এখানে রিজনটাই হচ্ছে যে প্রত্যেকবার নিচে নামলে নতুন করে একটা শেল বা অরবিট অ্যাড হচ্ছে, দ্যাটস ওয়াই আমার পুরো অ্যাটমটার সাইজ কি হচ্ছে অনেক বড়। আর তুমি যদি ডাউন থেকে আপ মুভ করো ডেফিনেটলি উল্টাটা হবে, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস হবে এখানে। দেখো এটা ফলো করতে পারতেছে কিনা। ওকে, সো এখানে রিজনটা হচ্ছে if we move from top to bottom, if we move from top to bottom in a certain group, আমরা যদি উপর থেকে নিচে নামি in a certain group, একটা নির্দিষ্ট গ্রুপে, in a certain group, new orbits get added, and new orbits get added, but electrons in the outer shell, but number of electrons in the outer shell, number of electrons in the outer shell remains same. মানে আমরা প্রত্যেকবার দেখো সোডিয়ামের ক্ষেত্রে লাস্টে একটা ইলেকট্রন, আবার লিথিয়ামের ক্ষেত্রে ফার্স্ট লাস্টে একটা ইলেকট্রন, সো একদম বাইরের ইলেকট্রন নাম্বারটা কিন্তু সেম, তাই না? কিন্তু প্রত্যেকবার অরবিট কি হইতেছে,
এক্সট্রা অ্যাড হইতেছে, তাইলে এখানে অ্যাট্রাকশনটা কি আস্তে আস্তে কমে যাবে না যত দূরে যাব? আচ্ছা, সো এখানে আসবে, সো attraction force of nucleus and the outermost electron, মানে নিউক্লিয়াসের এবং একদম সর্ববহিস্থ যে ইলেকট্রন আছে and the outermost shell electrons ডিক্রিজ, মানে আমরা যত নিচের দিকে যাব তত হচ্ছে নতুন একটা করে অরবিট অ্যাড হবে, অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল সেটা সেম থাকবে, মানে একদম বাইরের অরবিটে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনই থাকবে। সো অ্যাট্রাকশন ফোর্স অফ নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার মোস্ট শেল ইলেকট্রনস ডিক্রিজ বিকজ অফ ইনক্রিজড ডিস্টেন্স, মানে বেশি ডিস্টেন্সের জন্য, বেশি দূরত্বের জন্য আমার ফোর্সটা বা বলটা, অ্যাট্রাকশন ফোর্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই দ্য অ্যাটমস গেট বিগার। ওকে, সো আমরা যত উপর থেকে নিচে যাই প্রত্যেকবার একটা করে নতুন লেয়ার অ্যাড হইতেছে, সো আমার সাইজটা কি হবে, আস্তে আস্তে বড় হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল ট্রাই করি। এই যে যেই দুইটা থিওরি পড়লাম সেটার উপর বেস করে আমরা কয়েকটা এক্সাম্পল ট্রাই করি। আমরা ফার্স্টে খুব সহজ দুইটা এক্সাম্পল দেখাই, মানে সহজ একটা এক্সাম্পল দেখাই। ধরো ক্রোমিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আয়রন, আর হচ্ছে জিঙ্ক। আমি বললাম এইগুলাকে তাদের অ্যাটমিক সাইজের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, তারা সবাই গ্রুপ নাম্বার 4, সরি পিরিয়ড নাম্বার 4, ঠিক আছে? সো আমরা পিরিয়ড নাম্বার 4-এ, ওরা যদি পিরিয়ড নাম্বার 4-এ থাকে ওদেরকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি। কীভাবে দেখো, এটার এই কোশ্চেনটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার এটাতে সাজাইতে হবে, মানে সর্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসেন্ডিং অর্ডার বা তোমার সাইজের ঊর্ধ্বক্রমে সাজাও, সর্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ সাইজ। আচ্ছা, সো পিরিয়ড নাম্বার 4-এর তোমার গ্রুপ 1 সেইখানে থাকে হচ্ছে পটাশিয়াম। পিরিয়ড নাম্বার 4-এর এইখানে মানে তুমি অ্যাটমিক নাম্বারগুলো লেখো, তাইলেই বুঝতে পারবা কে লেফটে আর কে রাইটে। ক্যালসিয়াম হচ্ছে 20, ক্রোমিয়াম হচ্ছে 24, তারপর ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার কত 25, তারপর হচ্ছে আয়রন হচ্ছে 26, আর জিঙ্ক হচ্ছে 30, রাইট? সো পিরিয়ড 4-এ ওরা কিভাবে আছে? সবার আগে হচ্ছে ক্যালসিয়াম, তারপর আছে হচ্ছে ক্রোমিয়াম, তারপর আছে হচ্ছে, আচ্ছা এখানে আমি সর্টেড অর্ডারে, এখানে উপরে সর্টেড অর্ডার লিখে ফেলছি আর কি, আবার লিখি। আচ্ছা, এখন আমরা জানি যত লেফট থেকে রাইটে যাব তত সাইজ কি হবে, কমবে, তাই না? তত ডিক্রিজ হবে। হ্যাঁ, সো আমরা এখানে কমাগুলো উঠাই দেই, অ্যান্ড আমরা এখানে হচ্ছে এরকম লেস দ্যান গ্রেটার দ্যান সাইন দিয়ে দিই, মানে বোঝাচ্ছি যে এটা হচ্ছে এইভাবে সাইজটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে চাইছি তাই হচ্ছে এটাকে উল্টা করে লিখতে হবে, যে জিঙ্ক, তার থেকে বড় হচ্ছে আয়রন, তার থেকে বড় হচ্ছে ম্যাঙ্গানিজ, তার থেকে বড় হচ্ছে ক্রোমিয়াম, তার থেকে বড় হচ্ছে ক্যালসিয়াম। সো এটা আমাদের অ্যান্সার। এই কয়টার মধ্যে সবচেয়ে বড় ক্যালসিয়াম, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা গ্রুপের জন্য ট্রাই করি। এরপরের কোশ্চেনটা হচ্ছে, ফর এক্সাম্পল ধরো রুবিডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, আর হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে ফ্রান্সিয়াম। তো আমি বললাম ওদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও সাইজের, তো ওরা সবাই কোন গ্রুপের মেম্বার বলতে পারবা? 1, হ্যাঁ, গুড, এটা হচ্ছে গ্রুপ 1, বাট ওদের পিরিয়ড কিন্তু ডিফারেন্ট। আমরা দেখি
ফার্স্টে হচ্ছে দেখো এখানে নাম্বারগুলো লিখি। রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? রুবিডিয়াম হচ্ছে তোমার 37। তারপর পটাশিয়াম হচ্ছে 19। এটা তুমি বের করতে পারবা ওই যে তোমার 2 8 8 18 18 32 একটা সিকোয়েন্স বলছিলাম ওইটা ইউজ করে। আচ্ছা, তারপর লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। সোডিয়ামের 11। ফ্রান্সিয়ামের হচ্ছে 37 প্লাস 18 প্লাস 32, যেটা হচ্ছে 87। আচ্ছা, এগুলো তুমি পিরিয়ডিক টেবিল থেকে দেখে লিখতে পারো, এখানে দেওয়া আছে, এই যে এখানে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম এখানে, তাহলে এই গ্রুপ 1-এ সবচেয়ে উপরে কি আছে? সবচেয়ে উপরে আছে হচ্ছে লিথিয়াম, তাই না? লিথিয়াম 3। তারপর হচ্ছে সোডিয়াম 11, হ্যাঁ। তারপর আছে হচ্ছে পটাশিয়াম 19। তারপর আছে হচ্ছে রুবিডিয়াম। তারপর আছে ফ্রান্সিয়াম 87। তো এখন আমরা যত উপর থেকে নিচে যাব সাইজ তত ইনক্রিজ হবে, তো সবচেয়ে বড় কে? ফ্রান্সিয়াম। তারপর মানে সবচেয়ে ছোট হচ্ছে লিথিয়াম আর সবচেয়ে বড় হচ্ছে ফ্রান্সিয়াম। তো আমরা এইভাবে ওদেরকে সাজায় লিখব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা একটু টাফ এক্সাম্পল চেক করি, যেটা তোমাদের সিকিউতে আসে। ইউজুয়ালি দেখা যায় রাজকের পরীক্ষায় এরকম সিকিউ প্রায় আসে, যে আমরা ধরো সালফার, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে জিঙ্ক, এই চারটার সাইজগুলো জানতে চাই। এখানে কিন্তু ওরা সবাই সেম গ্রুপেও না, সবাই সেম পিরিয়ডেও না। তাহলে আমরা কিভাবে করব? মানে ধরো আমি এইটা কোশ্চেন হিসেবে দিছি সিকিউতে 4 নম্বরের কোশ্চেন, যে সর্ট দিস গিভেন এলিমেন্টস ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক সাইজেস। তাদেরকে ছোট থেকে বড় অর্ডারে সাজাও। সো আমরা ফার্স্টে তাদের পজিশনগুলো ডিটারমাইন করে ফেলবো। তো পজিশন ডিটারমাইন করার জন্য ফার্স্টে সালফারেরটা করি। ওর কি করতে হয়? ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। সালফার হচ্ছে কি 16। তো সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2 2s2 2p6 3s2 3p4। ও কোন পিরিয়ডে আছে? পিরিয়ড হচ্ছে 3, তাই না? আর গ্রুপ কত? 16। হ্যাঁ, গুড। গ্রুপ হচ্ছে 16, ওই যে 10 প্লাস 2 প্লাস 4 which is 16। আচ্ছা, তারপর আসি কপার হচ্ছে 29। সেটার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s1 3d10 এরকম ছিল। আমরা এগুলো আগের চ্যাপ্টারে শিখছি। আর এখানে পিরিয়ড নাম্বার কত? 4। গ্রুপ নাম্বার কত? 11। এই যে এই দুইটার সাম। দেখো কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, এরপর আসি ক্লোরিন হচ্ছে 17। সো 1s2 2s2 2p6 3s2 3p5। পিরিয়ড নাম্বার হচ্ছে 3। গ্রুপ নাম্বার 17। ফাইন, হ্যাঁ, গুড। আর এরপর হচ্ছে জিঙ্ক 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। সেটা হচ্ছে পিরিয়ড 4 আর হচ্ছে গ্রুপ নাম্বার হচ্ছে 12। গুড। আচ্ছা, সো আমরা তাহলে পেয়ে গেলাম যে আমাদের সালফার হচ্ছে, ধরো এইখানে এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে ওর গ্রুপ নাম্বার হচ্ছে 16, রাইট? আর পিরিয়ড নাম্বার হচ্ছে 3। আর
এরপর পাওয়া গেছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে তোমার গ্রুপ নাম্বার, এই পিরিয়ড নাম্বার 3, তার মানে এইটার সোজাসুজি, আর তার গ্রুপ নাম্বার 17, তার মানে এটার ঠিক ডান পাশে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এরপর আছে হচ্ছে তোমার কপার। কপার ছিল গ্রুপ নাম্বার 4 আর সরি পিরিয়ড নাম্বার 4 আর গ্রুপ নাম্বার 11। তো সাপোজ ওইটা এখানে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও আমাদের মিট। সো এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3, এখানে গ্রুপ নাম্বার 16 আর 17-এ আমরা দুইটা এলিমেন্টকে আঁকছি। আর বাকি থাকে হচ্ছে কপার। কপারকে আমরা দেখলাম যে কপার হচ্ছে পিরিয়ড 4-এ, তো এটাকে আমরা নিচে আঁকবো, মানে একদম পিরিয়ডিক টেবিলে যেভাবে আছে আমরা ওইটাই ট্রাই করতেছি এখানে আনা। তো এইখানে হচ্ছে কপার, ধরো এই হচ্ছে কপার। কপার হচ্ছে 11 গ্রুপে, মানে আমরা জাস্ট ওই পিরিয়ড আর গ্রুপ নাম্বার আকারে লিখতেছি। ঠিক আছে, এই যে কপার হচ্ছে 4 নাম্বার পিরিয়ড, 11 নাম্বার গ্রুপ। ক্লিয়ার? 11 অবশ্যই 16-র এই পাশে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আন্দাজে, হ্যাঁ হ্যাঁ, এখানে ইয়া নাই, ফিক্সড কোনো ইয়া নেই। আর জিঙ্ক হচ্ছে, দেখো জিঙ্কও এই পিরিয়ডেই, আর গ্রুপ নাম্বার হচ্ছে 12। সো এইখানে, হ্যাঁ এইটার পাশে। ফাইন। আর জিঙ্কের গ্রুপ নাম্বার হচ্ছে 12। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, একই পিরিয়ডের গুলা। সালফার আর ক্লোরিনের মধ্যে কে বড়? সালফার বড়, তাই না? আর ক্লোরিন ছোট। ফাইন। আর কপার আর জিঙ্কের মধ্যে কোনটা বড়? দেখি একজন বলো তো, এটা আমি জিজ্ঞেস করি তারও। কপার। হ্যাঁ আচ্ছা, কপার বড়, গুড। সো এটা হচ্ছে কপার ইজ গ্রেটার দেন জিঙ্ক। আচ্ছা, এবার বলো এইখানে যারা আছে ওদের সবার অরবিট কয়টা? এইখানের ওদের অরবিট কয়টা করে? 3টা। 3টা। হ্যাঁ, কারণ ওদের পিরিয়ড হচ্ছে 3, তাই না? আর এই রোতে যারা আছে তাদের অরবিট কয়টা করে? 4টা। তাইলে কারা বড়? অবভিয়াসলি এই দুজন বেশি বড়। এই দুজন মানে তোমার এখানে সালফার আর ক্লোরিন, ওদের অরবিট 3টা আর ওদের অরবিট হচ্ছে 4টা। তাইলে আমার কপার আর জিঙ্ক কি হবে? ওভারঅল এই দুইটা থেকেই বড়। তার মানে এরা বড় আর এরা ছোট। তার মানে আমরা এইভাবে লিখবো, সবচেয়ে বড় কপার, তারপর জিঙ্ক, আর এই জিঙ্ক থেকে ছোট হচ্ছে সালফার, আর সালফার থেকে ছোট হচ্ছে ক্লোরিন। তো এটা হচ্ছে আমাদের অর্ডার। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরও এক্সাম্পল দেখবো, তাহলে এগুলো আরও ক্লিয়ার হবে। আমরা আর একটু টাফ এক্সাম্পল দেখি, এটাও সহজই ছিল, আর একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখি। সাপোজ এরপর হচ্ছে আমরা সিলিকন, নাইট্রোজেন আর হচ্ছে তোমার ক্লোরিন, এই 3টার মধ্যে দেখব। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে বলবা। আচ্ছা, তো এবার আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে তোমার সিলিকন, নাইট্রোজেন আর হচ্ছে ক্লোরিন। ধরো এইটা। তো এখন এইটার ক্ষেত্রে আমরা ট্রাই করে দেখি। সো ফার্স্ট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সিলিকন, সিলিকন হচ্ছে 14, which is 1s2 2s2 2p 6 3s2 3p 2। সেটা পিরিয়ড নাম্বার আগেও বের করছি, পিরিয়ড হচ্ছে 3, গ্রুপ হচ্ছে 14। ফাইন। দেন নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, 1s2 2s2 2p 3, পিরিয়ড নাম্বার 2 আর গ্রুপ নাম্বার 15। আচ্ছা, তারপর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17,
1s2 2s2 2p 6 3s2 3p 5 ওকে আচ্ছা তাহলে এইখানে পিরিয়ড নাম্বার কত 3 আর গ্রুপ নাম্বার কত 17 রাইট 10 প্লাস 2 প্লাস 5 17 সো আমরা ওদেরকেও একটু এখানে অ্যারেঞ্জ করে লিখে ফেলি ফার্স্ট অফ অল হচ্ছে সবার আগে পিরিয়ড নাম্বার 2 তে আছে নাইট্রোজেন ধরো এই হচ্ছে পিরিয়ড নাম্বার 2 তে নাইট্রোজেন এটা হচ্ছে পিরিয়ড 2 এটা হচ্ছে গ্রুপ 15 সো এটা হচ্ছে নাইট্রোজেন আচ্ছা তারপর পিরিয়ড 3 তে আছে দুইজন একজন আছে গ্রুপ 14 এ সো এটা হচ্ছে পিরিয়ড 3 সো একজন আছে হচ্ছে গ্রুপ 14 দ্যাট ইজ এইখানে মানে এটার একটু আগে গ্রুপ 15 এর একটু আগে সো এখানে আছে হচ্ছে তোমার সিলিকন আর তারপর হচ্ছে গ্রুপ 17 এ একজন আছে গ্রুপ 17 এ হচ্ছে এইটা তোমার ক্লোরিন এই 16 তারপর হচ্ছে 17 আচ্ছা সো এখানে এটার উপর লেখো এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17 দেখো আচ্ছা এখন আমাকে বলো যে এইখানে সবচেয়ে ছোট কোনটা মানে এইটা প্রথমে দেখে বলে দিতে পারবা এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা নাইট্রোজেন নাইট্রোজেন গুড কেন পিরিয়ড 2 তে আছে হ্যাঁ পিরিয়ড 2 তে আছে হ্যাঁ সো নিচের দুইটারই তো পিরিয়ড 3 তার মানে ওদের অরবিট বেশি তার মানে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে ছোট সবার আগে হচ্ছে ও সো নাইট্রোজেন হচ্ছে স্মলেস্ট এবার আসা যাক এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে এখন দেখো এইখানে হ্যাঁ বলো একজন কোশ্চেন করতে চাইছিল হ্যাঁ ক্লোরিন হচ্ছে ছোট আর সিলিকন হচ্ছে বড় সো ক্লোরিন তারপর হচ্ছে সিলিকন দেখো এখানে যদিও নাইট্রোজেনের মানে নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 এ ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এ তোমার মনে হইতে পারে এটা তো এটা রাইটে আছে ক্লোরিন তো নাইট্রোজেনের রাইটে তাহলে ক্লোরিন কি স্মলার তাই না এরকম মনে হইতে পারে না কিন্তু এইখানে দেখো পিরিয়ড তো আবার চেঞ্জ হয়ে গেছে তাই না ওরা তো সেম পিরিয়ডে না ওরা যদি ধরো সেম পিরিয়ডে হইতো তখন ঠিক আছে ক্লোরিন হচ্ছে ছোট বাট এখানে ও কমপ্লিটলি ডিফারেন্ট একটা পিরিয়ডে যেখানে ওর অরবিট নাম্বার বেশি সো রাইটে থাকলেও কাজ হবে না এটা যেহেতু পিরিয়ড বেশি তাই আমার ওভারঅল সাইজটাই কি হয়ে যাবে বড় হয়ে যাবে বুঝতে পারছো মানে ওভারঅল আমার এই ক্লোরিনের সাইজটাই কি হবে বড় হবে ক্লিয়ার আচ্ছা সো এইটার সিকোয়েন্সটা হচ্ছে এরকম নাইট্রোজেন ক্লোরিন অ্যান্ড দেন সিলিকন ক্লিয়ার এখানে ম্যাক্সিমাম যে ভুলটা করে যে সবচেয়ে বামে আছে সিলিকন সো সবচেয়ে বড় তারপর মাঝে নাইট্রোজেন তারপর ক্লোরিন বাট এখানে ওই যে ভুলটা হচ্ছে কি এগুলো এক গ্রুপে নাই তো একই পিরিয়ডে নাই তো তাই না একই পিরিয়ডে থাকলে আমি বলতে পারতাম ধরো তো ডিফারেন্ট পিরিয়ড সো যার পিরিয়ড কম সে সবচেয়ে ছোট আর যার পিরিয়ড বেশি তারা বড় তাদের মধ্যে তারপর তুমি ওই কম্প্যারিজনটা করবা কে লেফটে আছে কে রাইটে আছে সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে কারো কনফিউশন থাকার কথা না ওকে সো আমরা তাহলে পিরিয়ডিক প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি শিখে ফেলছি সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ ওকে সো অ্যাটমিক সাইজের পর আমাদের আরও কিছু পিরিয়ডিক প্রপার্টি আছে তো আমরা সেইগুলো আস্তে আস্তে দেখব তো এরপর আমরা যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি আচ্ছা মেটালিক প্রপার্টিটা দেখানোর আগে আমার মনে হয় তোমাদের হচ্ছে আরেকটা প্রপার্টি দেখানো উচিত যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রপার্টিগুলোর মধ্যে সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে এটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি 2 পিরিয়ডিক প্রপার্টি নাম্বার 2 পর্যায়বৃত্ত ধর্ম নাম্বার 2 যেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল আয়োনাইজেশন potential or ionization energy or
আয়োনাইজেশন এনার্জি বা হচ্ছে বাংলায় আয়নীকরণ শক্তি। এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা বুঝলে তোমার বাকি প্রপার্টিগুলোও বোঝা অনেক সহজ হবে। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। আচ্ছা, তো এখন দেখি এইটার আইডিয়াটা কীরকম, আয়নাইজেশন পোটেনশিয়ালটা কি বুঝায় অ্যান্ড এটা কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, সো আয়নাইজেশন পোটেনশিয়ালের আইডিয়াটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা একটা ফার্স্টে আমরা এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো, তারপর আমরা ফর্মাল ডেফিনেশনটা লিখব। ধরো এখানে হচ্ছে একটা তোমার সোডিয়াম অ্যাটম আছে। সো সোডিয়াম অ্যাটমে হচ্ছে 3টা অরবিট। সো এই একটা অরবিট, তারপর হচ্ছে এই একটা অরবিট, আর হচ্ছে আরেকটা অরবিট কি হচ্ছে আরেকটা অরবিট, আর মাঝখানে হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে সোডিয়াম নিউক্লিয়াস। ফাইন। তো এখন সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 11টা। 1 2 সরি, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3 4 5 6 7 8 9 10 11। আমরা জানি যে এটার কনফিগারেশনটা দেখতে এরকম। ওকে, আচ্ছা, এখন আমি যদি এটা এটা হচ্ছে কি সোডিয়াম অ্যাটম, নিউট্রাল সোডিয়াম অ্যাটম, এটার কোনো চার্জ নেই, তাই না? কারণ এটার পজিটিভ চার্জ 11টা, নেগেটিভ চার্জও 11টা, আলটিমেটলি টোটাল চার্জ কত? 0। এখন আমি যদি এইখান থেকে একটা ইলেকট্রনকে বের করে ফেলতে চাই, ওকে, ধরো আমি বের করে ফেললাম, বের করে ফেললে কি প্রডিউস হবে? একটা, মানে এইখান থেকে যদি তুমি একটা ইলেকট্রন বের করে ফেলো, তাহলে এই স্ট্রাকচারটা ক্রিয়েট হবে না? মানে বাইরের ইলেকট্রনটা চলে গেছে। এটাকে কি বলে? ইনার অ্যাটম Na plus ion. হ্যাঁ, এটা হচ্ছে Na প্লাস আয়ন। গুড, Na প্লাস ক্যাটায়ন। ক্লিয়ার? মানে এটা সোডিয়াম অ্যাটমই, বাট একটা ইলেকট্রন তার কম। আচ্ছা, এটা করার জন্য কি করা লাগছে? এই ইলেকট্রনটাকে অনেক দূরে নিয়ে যেতে হয়েছে, মানে ইলেকট্রনটাকে এখান থেকে বের করে অনেক দূরে নিয়ে যেতে হয়েছে, রাইট? সো এই ইলেকট্রনটা বের করব কিভাবে? সেটা বের করব আমরা এটাকে হিট দিব। এই অ্যাটমটাকে আমরা যখন হিট দিব, তখন এই ইলেকট্রনটার এনার্জি গেইন করে এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের কি এখানে একটা এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে না? হিট এনার্জি। ওই হিট এনার্জি দিলে এই ইলেকট্রনটা কি একসময় বের হয়ে যাবে না? ওকে, এখানে অবশ্যই একটা অ্যামাউন্ট আছে যে এই অ্যামাউন্ট অফ এনার্জি এখানে দিতে হবে। তো এইখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিলে এই ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে চলে যায়। সো এই যে যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা দিলে একটা ইলেকট্রন বের হয়ে যায় অ্যান্ড একটা ক্যাটায়ন ফর্ম হয়, সেই এনার্জিটাকেই আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বলি। দেখো তো এটা বুঝছো কিনা? বুঝছি। এটা হচ্ছে তোমার এনার্জিটাকেই আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বলি। মানে এই একটা অ্যাটম, তো এটা লাস্ট ইলেকট্রনটা আমরা এখান থেকে বের করে ফেলে দিলাম, মানে বের করার জন্য আমাদের হচ্ছে এখানে একটা এনার্জি সাপ্লাই দিতে হবে, হিট এনার্জি দিতে হবে। এটা আমরা দেখছিলাম ওই যে বোর মডেলে, তাই না? যে ইলেকট্রন হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করলে উপরের অরবিটে জাম্প করে, আগের চ্যাপ্টারে দেখাইছিলাম। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিলে ইলেকট্রনটা একদম অনেক দূরে চলে যায়, মানে এই অ্যাটমের স্কোপের বাইরে চলে যায়, বুঝতে পারছো? তখন এই অ্যাটমটা কি হয়ে যায়? একটা ক্যাটায়ন হয়ে যায়, মানে একটা পজিটিভলি চার্জড ক্যাটায়ন হয়। কেন পজিটিভ চার্জ? কারণ হচ্ছে এখানে তোমার পজিটিভ চার্জ 11টা থাকে আর নেগেটিভ চার্জ থাকে তখন 10টা। সো আলটিমেটলি 11 - 10 কত হয়? 1, ঠিক আছে? এর জন্য এটা একটা Na প্লাস ক্যাটায়ন বা Na তোমার 1 প্লাস ক্যাটায়ন হয়। হ্যাঁ, তো এখানে যতটুকু এনার্জি লাগে সেটাকে আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বলি। হ্যাঁ, কি বলতেছিল? না, নিকেল না তো। এটা তো তোমার, এটা হচ্ছে
আর তোমার নিয়নের স্ট্রাকচার, মানে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, বাট ভিতরে তো 11টা প্রোটন আছে। এটা ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এটার ফর্মাল ডেফিনেশনটা লিখি। সো এটা ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি যেভাবে লিখবো ট্রাই করবো এইভাবেই লেখার। সো এটার ডেফিনেশন হচ্ছে যে amount of energy required to eliminate 1 mole হচ্ছে একটা কোয়ান্টিটি। 1 মোলের ব্যাপারেও আমরা আগে বলছিলাম, 1 মোল মানে হচ্ছে 6.02 into 10 to the power 23টা। আচ্ছা, সো এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু এলিমিনেট 1 mole electrons 1 by 1 from 1 mole gaseous atom to form 1 mole gaseous cation is called ionization potential of that atom. Ionization potential of that atom. আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করে বলি যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু এলিমিনেট 1 mole ইলেকট্রনস, মানে তোমার কাছে যদি এতগুলা অ্যাটম থাকে, মানে 1 mole গ্যাসাস অ্যাটম থাকে, মানে একটা না, ঠিক আছে? এখন তুমি চিন্তা করতে পারো একটা দিয়ে বললে কি হইতো। আসলে মানে একটার জন্য এনার্জিটা খুবই স্মল আসে, তো ওইটা দেখা যায় কাউন্টে নেওয়াটা একটু ঝামেলা। তো এর জন্য আমরা অনেকগুলো অ্যাটম দিয়ে করি। যে আমার কাছে ধরো 6.02 into 10 to the power 23টা অ্যাটম আছে, প্রত্যেকটা থেকে একটা ইলেকট্রন আমরা বের করব। এভাবে টোটাল তুমি যদি 6.02 into 10 to the power 23 or 1 মোলটা অ্যাটম থেকে একটা করে ইলেকট্রন সরাও, তাহলে তোমার টোটাল কয়টা ইলেকট্রন সরলো? এই কয়টাই, 6.02 into 10 to the power 23টা, দ্যাট ইজ 1 মোল ইলেকট্রন। সো এভাবে আমরা 1 মোল গ্যাসাস অ্যাটম থেকে একটা করে 1 মোল ইলেকট্রন এলিমিনেট করার পর 1 মোল গ্যাসাস ক্যাটায়ন ক্রিয়েট হবে। তো এই প্রসেসটায় আমাদের যত এনার্জি দরকার হয় সেটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। বাংলায় বললে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা করে 1 মোল ইলেকট্রন সরানোর পর 1 মোল গ্যাসীয় ক্যাটায়ন তোমার উৎপন্ন করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন সেটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। এখন এইখানে অনেকেই কনফিউজড হইতে পারো 1 মোলের ব্যাপারটা দিয়ে, তো আমি এটা একটু সহজে এক্সপ্লেন করি, ঠিক আছে? আমি পরের পেজে দেখাই। ভাইয়া, হ্যাঁ বলো। এটা যদি হচ্ছে গ্যাসিয়াস অ্যাটম না হয়, যদি লিকুইড অ্যাটম বা সলিড অ্যাটম, তাহলে কি সেম? আচ্ছা, এখন শোনো, এইখানে আমরা মানে ডেফিনেশনটা দেওয়ার সময় আমরা হচ্ছে গ্যাসের কথা বলছি, কারণ হচ্ছে কি যে দেখো, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যদি লিকুইডের জন্য করতাম তখন আমার হিটের কিছুটা পোর্শন কিন্তু ওই লিকুইডটাকে গ্যাসে কনভার্ট হইতে তোমার স্পেন্ড হয়ে যেত। সো আমরা এর জন্য সবার আয়নাইজেশন পটেনশিয়াল যাতে একই স্কেলে কম্পেয়ার করতে পারি, তার জন্য আমরা ডেফিনেশনটাই দিছি যে এটা হচ্ছে গ্যাসাস অ্যাটম হইতে হবে। যদি লিকুইড হয় সেটার জন্য আমরা এটাকে আয়নাইজেশন পটেনশিয়াল বলবো না, আমরা ওইটার গ্যাসীয় অবস্থায় যেই এনার্জিটা লাগবে সেইটাকে আমরা কাউন্ট করব, মানে যাতে সবাই একটা সেম স্ট্যান্ডার্ডে আসে, ঠিক আছে? ওকে, মানে সবাইকে একটা সেম গ্রাউন্ডে এনে তারপর হচ্ছে আমি কম্পেয়ার করব। এর জন্য আমরা এটার ডেফিনেশনটাই দিছি যে গ্যাস অবস্থায় থাকতে হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারছি। ওকে, সো হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে এটা বুঝতে পারবা। তো ধরো আমরা 1 মোল না নিয়ে 1 হালি নিলাম। 1 হালি তো সবাই বুঝো, 1 হালি হচ্ছে কয়টা? 4টা, তাই না? 1 হালি হচ্ছে 4টা। তো ধরো আমি 1 হালি সোডিয়াম অ্যাটম নিলাম, মানে হচ্ছে কয়টা সোডিয়াম অ্যাটম নিছি? 4টা। সো এই একটা সোডিয়াম অ্যাটম,
এই একটা সোডিয়াম অ্যাটম, এই আর একটা, সবাই কি অবস্থায় আছে? গ্যাস অবস্থায় আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, সবাই গ্যাস। এখন এই এক হালি সোডিয়াম অ্যাটম থেকে আমি যদি একটা একটা ইলেকট্রন বের করি, মানে এটা থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, এটা থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, এটা থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, এটা থেকে একটা ইলেকট্রন মাইনাস করলাম, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন বের হয়ে আসলো? 4টা, মানে এক হালি ইলেকট্রন। সো আমরা এক হালি অ্যাটম থেকে এক হালি ইলেকট্রন বের করছি, মানে হচ্ছে 4টা, 1 বাই 1 একটা একটা করে বের করছি, তাই না? একসাথে তো মানে সবগুলো থেকে একটা একটা করে বের করছি। তাহলে বের করার পর এইটা কিসে কনভার্ট হয়ে গেল? এই একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, এটা কি হয়? সোডিয়াম প্লাস ক্যাটায়ন। এটাও কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস ক্যাটায়ন। এটাও সোডিয়াম প্লাস, এটাও সোডিয়াম প্লাস। তোমার কয়টা সোডিয়াম প্লাস ক্রিয়েট হয়েছে? এক হালি। এক খালি। হ্যাঁ, এক হালি সোডিয়াম প্লাস ক্যাটায়ন। তাহলে তুমি জাস্ট এবার হালির জায়গায় মোল বসাই দাও, যেটা হচ্ছে 1 মোল। 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এটা খুব বড় একটা নাম্বার। আর এখানে 1 মোল সোডিয়াম অ্যাটমস। হ্যাঁ হ্যাঁ, সো 1 মোল সোডিয়াম অ্যাটম থেকে আমরা যদি একটা একটা ইলেকট্রন বের করি, তখন টোটাল 1 মোল ইলেকট্রন বের হবে অ্যান্ড 1 মোল সোডিয়াম প্লাস অ্যাটম ক্যাটায়ন ক্রিয়েট হবে। বুঝা গেছে? সো এইটাই হচ্ছে আয়োনাইজেশন, মানে এই যে কাজটা 1 মোল করছে। কি স্ট্যান্ডার্ড মনে করা হয়? 1 মোল কি স্ট্যান্ডার্ড মনে করা হয়? হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রিতে সব কোয়ান্টিটির মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 মোল। আমরা এটা চ্যাপ্টার 6-এ পড়ব। ওকে, ওখানে দেখবো যে কেমিক্যাল কাউন্টিংয়ে আসলে 1 মোল হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ওকে, এটা আমরা পরে দেখব। কেন মনে করা হয় এটা 1 মোল কি standard? চ্যাপ্টার 2-তে ডিসকাস করা হয়েছিল, তুমি একটু ওইটার ভিডিও দেখো। ওইখানে দেখানো হয়েছিল যে এটা আসলে কার্বন 12-এর তোমার 1/12 ম্যাসের ইনভার্স। ওকে, এটা দেখাইছিলাম। ওকে, এটা একটু চ্যাপ্টার 2-তে দেখো, আর যদি নাও দেখো সমস্যা নেই, এটা চ্যাপ্টার 6-এ গিয়ে তুমি আবার পড়বা, ঠিক আছে? তখন আরও ডিটেলসে ডিসকাস করা হবে। এটা চ্যাপ্টার 2-তে না, সরি, এটা চ্যাপ্টার 3-তে ছিল। হ্যাঁ, চ্যাপ্টার 3, ওই যে রিলেটিভ অ্যাটমিক ম্যাথস যখন পড়াইছিলাম তখন। তারপরেও না, যদি না পড়ো সমস্যা নাই, তুমি এটা চ্যাপ্টার 6-এ আরও ডিটেলসে দেখবা। ওকে, তখন এটা আরও ক্লিয়ার হবে। আর বেটার হয় যে এখন একটু চ্যাপ্টার 3-এর ভিডিওটা এই উইকে দেখে ফেললাম। আচ্ছা, তো এখন আসি যে তাহলে আয়নাইজেশন পটেনশিয়ালের ডেফিনেশনটা আমরা মুখস্থ রাখবো। অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু এলিমিনেট 1 mole electrons 1 by 1 from 1 mole gaseous atoms to form 1 mole gaseous cations is called ionization potential of that atom. এই যে কাজটা করলাম, টোটাল যতটুকু এনার্জি লাগছে সেটাই হচ্ছে কি আমাদের আয়নাইজেশন পটেনশিয়াল। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, ফাইন। আচ্ছা, তো আচ্ছা সরি, এখানে তো 11:37 বেজে গেছে, আমাদের তো ম্যাথ দেখার কথা ছিল। আচ্ছা, এক কাজ করি, আজকে কেমিস্ট্রি দেখাই, ঠিক আছে? কারণ এটা যেহেতু ভালো একটা পোর্শন কভার করছি, আমি চাচ্ছি পিরিয়ডিক প্রপার্টি কয়েকটা দেখাই দিই, কারণ মাত্র 2টা পিরিয়ডিক প্রপার্টিও এখনো হয় নাই, এখনো অনেকগুলো আছে। সো আমি কেমিস্ট্রিটা একটু আগাই নিই, ঠিক আছে? আচ্ছা, সো এইটা কারো যদি বুঝতে প্রবলেম হয় বলতে পারো। হ্যাঁ, বলো।